এখন প্রথমে আমাদেরকে অপরাধ চিহ্নিত করতে হবে। আমাদের কাছে খুব ধোঁয়াশা মনে হচ্ছে একটি জিনিস, গণহত্যা। আর কেউ কেউ হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। অপরাধটি করার জন্যে প্লট তৈরিতে তারা ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের যে আন্দোলন, সে আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো পর্যন্ত আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের আশু রোগ মুক্তি কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি মূলত যে বিষয়টি এখানে আলোচনা করব সেটি দুটি জিনিস। আমরা এখানে আমাদের সঞ্চালক যে বিষয়টি উত্থাপন করেছেন যে কোন গ্রাউন্ডে আমরা মামলা করতে পারি সেই বিষয়টি এবং কোন কোর্টে আমরা মামলা করতে পারি, আমরা দুটি জিনিস কোনো বিষয়ে মামলা করার জন্যে মামলা করার জুরিসডিকশন যেটা, একটা হলো একটা কোর্টের যে কম্পিটেন্সি, কোর্টের ক্ষমতা মামলাটা নেওয়ার, আর কোন অপরাধের ভিত্তিতে করা যায়। এই ফ্যাসিস্ট সরকারের রেজিমে আমরা কতগুলো ইনসিডেন্ট দেখেছি আপনারা জানেন। একটা হলো বিডিআর ইনসিডেন্ট, এরপরে সাতক্ষীরাতে গ্রামের পর গ্রাম উজাড় করেছেন। পরবর্তীতে আমরা দেখি ওয়াইডার স্কেলে যে হত্যা, সে হত্যাটি সংঘটিত হয়েছে এই শেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে 15 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত। এখন এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট এবং তার অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সিম্পল মার্ডারের মামলা করা হচ্ছে এবং একটি শব্দ খুব বাজ ওয়ার্ড, পপুলার ওয়ার্ড, গণহত্যা। গণহত্যার দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। আমার সামনে বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক আছেন এবং যারা এখানে আইনের ছাত্র এবং অন্য যারা আছেন আপনারা সম্যক বোদ্ধা বলে আমি মনে করি, কারণ অনেক বিষয় আপনাদের কাছে, আইনি বিষয় আপনাদের কাছে স্পষ্ট। এই জন্য এই দুটি বিষয়, যে এই যে অপরাধটি করা হলো এটি কোন ধরনের অপরাধ, এটাকে বলা হয় ক্রাইম বেসড জুরিসডিকশন। কারণ কোনো অপরাধের ক্ষেত্রে যদি আমরা মামলা করতে যাই, কোন অপরাধের এগেনস্টে আমি মামলাটা করব, এটাকে বলে আমরা ক্রাইম বেসড জুরিসডিকশন। আরেকটা হলো কোথায় করব, এই মামলাটা কোথায় করব, কোর্টের জুরিসডিকশনটা কি, কোন কোর্টের এই জুরিসডিকশনটা আছে। আমাদের দেশে আমরা দেখি আমাদের দেশের সাবঅর্ডিনেট কোর্টস যেগুলো, সেই সাবঅর্ডিনেট কোর্টসের ক্রিমিনাল জুরিসডিকশন আছে, সিভিল জুরিসডিকশন আছে, অতএব আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে ক্রিমিনাল কোর্ট আছে। আবার আমাদের দেশে একটি স্পেশালাইজড কোর্ট আছে, সেটি আপনাদের সামনে খুবই পরিচিত হয়েছে 1971-এ যে কোলাবোরেটরস তাদের বিচার করার মাধ্যমে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এই ক্রাইমস ট্রাইব্যুনালের যুদ্ধে দুটি কোর্ট বিচার করেছে এই অ্যাক্টের আন্ডারে। এই কোর্টটিও আপনারা দেখেছেন। আরেকটি সেটা হলো আমাদের এই দেশীয় কোর্টের বাইরে আন্তর্জাতিক একটি আদালত আছে, সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রাইম, দি কোর্ট অফ দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। এখন প্রথমে আমাদেরকে অপরাধ চিহ্নিত করতে হবে, কারণ আমাদের কাছে খুব ধোঁয়াশা মনে হচ্ছে একটি জিনিস। আপনারা সবসময়, আমরা পত্রপত্রিকায় লিখছে গণহত্যা, আর কেউ কেউ হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এই গণহত্যা না ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, বাংলাদেশে ফ্যাসিস্ট, আমি যে ঘটনাগুলো উল্লেখ করেছি প্রসঙ্গত সেগুলো টেনে আমি বলবো। বিডিআর ইনসিডেন্ট, সাতক্ষীরার ম্যাসাকার এবং 15 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত, 15 জুলাই থেকে শুরু পর্যন্ত যে কিলিংটা হয়েছে, যে টর্চারটা হয়েছে এবং অ্যাবডাকশন, অ্যারেস্ট এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সটা হয়েছে,
সেটা কোন ধরনের অপরাধ হিসেবে চিহ্নিত এবং কোন অপরাধের আওতায় মামলা করা যায়। জেনোসাইড লিখিতভাবে আমরা দেখি, আমরা লিখিতভাবে বলি কেন? কারণ অনেক সময় দেখা যায় প্রথাগত অপরাধ একটি আমরা বুঝি, লিখিতভাবে না থাকলেও এটি অপরাধ হিসেবে স্বীকৃত। জেনোসাইড মানে গণহত্যা এমন একটি অপরাধ যেটা মূলত আইনগত ডকুমেন্টের, আইনি ডকুমেন্টের মাধ্যমে সেটা স্বীকৃত হয়েছে 1945-এ, সবচেয়ে প্রথম নুরেমবার্গ চার্টারের মাধ্যমে। এর পরবর্তীতে এই গণহত্যাটা 1948-এর যে জেনোসাইড কনভেনশন, আমি বড় টাইটেলটি বললাম না, ছোট টাইটেলটি বললাম। তারপরে ইন্টারন্যাশনাল দি ক্রিমিনাল কোর্ট, দি ক্রিমিনাল ট্রাইব্যুনাল অফ ফরমার ইউগোস্লাভিয়া, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রোয়ান্ডা, ICTY, ICTR, এবং যেটা প্রতিধ্বনিত হয়েছে, যেটাকে আমরা বলি মিরর রিফ্লেকশন আমাদের ICTতে, এখানেও জেনোসাইড এই ক্রাইমটি অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে আর্মেনিয়ান ম্যাসাকার, যেটা অটোমানদের সময় হয়েছিল, এবং আর্মেনিয়ান ম্যাসাকারে যেটা পারপেট্রেটার্স তাদের বিচার করার জন্য অটোমান গভর্নমেন্ট এই জেনোসাইডাল অফেন্সের এগেইনস্টে বিচার করার জন্য একটি কোর্ট করেছিলেন 1920-তে, এবং 1914-এ আরও একটি অপরাধের জন্য সেই কোর্টের স্পষ্টত আমি নাম বলতে পারছি না। এর দ্বারা বোঝা যায় জেনোসাইড তখনও অপরাধ, তখনও এটা আন্তর্জাতিক অপরাধ যখন এটি ট্রিটি লতে স্বীকৃত মাধ্যমে এটা কোডিফাইড হয়নি। এই জেনোসাইডের প্রথম ডেফিনেশন দেওয়া হয়েছে, আমি যেটা বলেছি, নুরেমবার্গ ট্রাইব্যুনালে, পরবর্তীতে অন্যান্য ইন্টারন্যাশনাল ডকুমেন্ট। আমাদের যে 1973 যে অ্যাক্টটি আছে, সেই অ্যাক্টটি যদি আপনারা পড়েন, আপনার সবাই পড়া উচিত, কারণ বর্তমান সময়ে সবাই পড়া উচিত, তাহলে আমরা দেখব এটাকে লিখছে ICT International Crimes Tribunal Act 1973 was enacted to provide detention, prosecution and punishment against crimes under international law. সবাই মনে করবেন, আন্ডার ইন্টারন্যাশনাল ল মানে ইন্টারন্যাশনাল লতে যেগুলো ক্রাইমস বলে স্বীকৃত হয়েছে, সেখানে তার সেই অপরাধের জন্য ডিটেনশন দেওয়া, সে অপরাধের জন্য প্রসিকিউট করা, সে অপরাধের জন্য বিচার করার জন্যই একটি করা হয়েছে। আন্তর্জাতিক আইনের একটি বিষয় আছে যে আন্তর্জাতিক আইনে যদি কোনো চুক্তি থাকে, সেই চুক্তির পার্টি যদি কোনো দেশ হয়, এখানে দুটি মতামত আছে যে চুক্তির পার্টি হওয়ার সাথে সাথে আমরা সেদিনকে দেখলাম, আমরা দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য প্রোটেকশন অফ দ্য পারসন এগেইনস্ট ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা আমাদের সাইন করে নেই, আমাদের এক্সিড করেছি। পত্রপত্রিকায় খুব ভুল লিখেছে, সাইন করেছি। সাইন আমরা অনেক আগেই করেছি। হ্যাঁ, এখানে আমরা এইটাকে আইদার র্যাটিফিকেশন অর এক্সিড করেছি। তো এখন সেখানে জেনোসাইডের যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে, ওটা খুব ভালো করে দেখবেন। জেনোসাইড বলা হয় এমন অপরাধ যে অপরাধ করা হয় কোনো গ্রুপ অফ পার্সনের এগেনস্টে, কোনো সিঙ্গেল ব্যক্তির এগেনস্টে না, গ্রুপ অফ পার্সন। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হলো ন্যাশনাল, এথনিক্যাল, রেশিয়াল অ্যান্ড রিলিজিয়াস, এই চারটির মধ্যে সীমাবদ্ধ। একজন লোক, এই জাতি, এই গ্রুপটা, অথবা এই ন্যাশনাল বাঙালি, অতএব বাঙালিদেরকে মারো, বাঙালিদেরকে মারো। তাহলে বাঙালিদের গ্রুপ অফ পিপুলকে যদি হত্যা করা হয় তাহলে জেনোসাইড। তাহলে এথনিসিটির, তার এথনিক্যাল আইডেন্টিটি এটা, রেশিয়াল আইডেন্টিটি এটা, রিলিজিয়াস আইডেন্টিটি এটা। 1971-এ আমাদের এখানে পশ্চিম পাকিস্তানিরা যাদেরকে হত্যা করেছে, যুদ্ধের সময় হত্যা করেছে, অথবা আমরা সবগুলোকেই, অন্যান্যগুলোকেই আমরা
বিভিন্ন আকারে ওয়ার ক্রাইমস হিসেবে স্বীকৃতি দিই, ওয়ার ক্রাইমের পাশাপাশি আমরা জেনোসাইড স্বীকৃতি দিই শুধুমাত্র হিন্দু পিপলকে যেখানে হত্যা করা হয়েছে, কারণ তারা রিলিজিয়াস গ্রুপ। তো এখন আমরা যদি দেখি জেনোসাইডের সংজ্ঞায়, জেনোসাইডের ক্ষেত্রে উদ্দেশ্য হবে যে দ্য ইন্টেনশন টু ডিস্ট্রয় গ্রুপ অফ পার্সন ইন হোল অর ইন পার্ট। গ্রুপ অফ পার্সনকে ইন হোল অর ইন পার্ট যদি ডিস্ট্রয় করার জন্যে কোনো কাজ করা হয়, এবং সেই কাজটি কেন করা হলো, যেটা আমি আগে বললাম, সে এই ন্যাশনাল, সে এই এথনিক্যাল পরিচয় তার, এই রেশিয়াল পরিচয় তার, এই রিলিজিয়াস পরিচয় তার, এই জন্যে কি কি করা হয়? 1 নম্বর হত্যা, আরেকটি হলো অথবা আমরা তাকে যদি সিরিয়াস ইনজুরি করা হয়, বডিলি ইনজুরি করা হয়, মেন্টাল ইনজুরি করা হয়, কোনো গ্রুপকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়, প্রতিদিন পিটানো হয়, মেন্টালি ইনজুরি করা হয় যে তুমি এই গ্রুপের, হ্যাঁ, এইরকম যদি করা হয়, অথবা তার জীবনকে যদি এমনভাবে মানে তার জীবনকে এমনভাবে সংকীর্ণ করা হয়, এমন পেইন ইনফ্লিক্ট করা হয় যেটা আস্তে আস্তে উইদারিং কমিউনিটি তো তৈরি হয়ে যায়। এই জন্য দেখা যায় বন্য যেমন চাকমা এলাকায়, যে পার্বত্য চট্টগ্রাম এলাকাতে যখন আমাদের ড্যাম করে, ইলেকট্রিসিটি ড্যাম করে, তো ওইখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি ড্যাম করার দরুন এক এলাকায় প্রচুর প্লাবন হতো, মানে পানিতে সবসময় ওয়াটার স্ট্যাগন্যান্ট হয়ে থাকতো, তারা কৃষিকাজ করতে পারতো না। গভর্নমেন্টের কোনো ইচ্ছা নেই সেখানে ওই পানিটা ওইখান থেকে রিলিজ করার। আস্তে আস্তে ওরা শস্য উৎপাদন করতে পারছে না, ওদের খাবার ফুড স্ট্যাপসের স্ক্যারসিটি দেখা দিয়েছে, এমনিভাবে ওরা দরিদ্র হয়ে যেত, ওই এলাকা থেকে ডিসপ্লেসড হয়ে যেত। এইরকম যদি হয় সেটাও কিন্তু জেনোসাইড হবে। আর একটা জেনোসাইড হলো যেটা আমরা বসনিয়া হার্জেগোভিনাতে দেখেছি, মুসলিম মেয়েদেরকে তাদেরকে অ্যারেস্ট করে, ডিটেনশন করে তাদেরকে রেপ করা হয়েছে এবং বলা হয়েছে যে তোমার ঘরে আর মুসলমান জন্ম হবে না, নেক্সট জেনারেশন হবে খ্রিস্টান। আমরা মুসা আলাহিসাল্লামের ঘটনা জানেন যে মুসা আলাহিসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, ফিরআউন বলছিল যে মুসা তো আসতেছে, গণকরা বলছে অতএব নারী পুরুষের সংস্রব এবং আলাদা করে দাও, যেন কোনো ধরনের মুসার আগমন না ঘটতে পারে। তাহলে এইরকম যদি করা হয় দেখা যায় যে নতুন প্রজন্ম, অথবা রিমুভাল, যে ট্রান্সফারিং অফ দ্য চিলড্রেন from one place to the another place so that they forget about their identity, তাদের প্যারেন্টস কারা, এই আইডেন্টিটি যারা ভুলে যায়, কোথা থেকে এসছে, এই ধরনের কাজ যদি করা হয় সেটা জেনোসাইড। হু আর দ্য অথর্স? কারা করবে? এরকম কাজ করে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের যারা এজেন্ট তারাই করে, তার মাধ্যমেই করা হয়। সো অথর অফ জেনোসাইড। আর যদি কোনো গ্রুপ এটা যদি করে কিন্তু রাষ্ট্র তার সহযোগিতা করছে, সিভিলিয়ান গ্রুপ, তাদের মাধ্যমে এটা হচ্ছে ইন সাপোর্ট অফ দ্য স্টেট, দ্য অথরিটি, তাহলে এটা জেনোসাইড হবে। কিন্তু সেখানে দেখেন 4টি বিষয় বলেছে, কনটেক্সটটা বলা হয়েছে, রেশিয়াল কনটেক্সট, ন্যাশনাল কনটেক্সট, পলিটিক্যাল কনটেক্সট, রিলিজিয়াস কনটেক্সট। তো বাংলাদেশে যে ঘটে গেল এই বিডিআর হত্যাকাণ্ড, মানে আপনিই বলেন আমার সামনে, এই বিডিআর হত্যাকাণ্ড ঘটে গেল, তারপরে সাতক্ষীরার যে ইনসিডেন্ট হলো, আপনি কি এই ইন্টারন্যাশনাল লয়ের এই যে ডেফিনেশন জেনোসাইডের, এই জেনোসাইড কনভেনশন 1948-এর আর্টিকেল 2 আপনারা সবাই পড়েন, খুবই মাচ পপুলার কনভেনশন, এইখানে এই ডেফিনেশন আছে এবং এটা রিফ্লেক্টেড হয়েছে রোম স্ট্যাটিউট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই স্ট্যাটিউটের মধ্যে এটা রিফ্লেক্টেড হয়েছে। তাহলে আমরা খুঁজে পাই না যে এইটাকে জেনোসাইড আমরা বলি। সাতক্ষীরার কেসটাকে যদি আপনারা ধরেন তাহলে আপনারা ওইখানে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপ, তাহলে গ্রামের পর গ্রাম উজাড় করলে এই নির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপ, আমরা মনে করি যে এই এলাকায় অমুক জাতিগোষ্ঠী থাকে, তার পলিটিক্যাল গ্রুপ তো নেই, কিন্তু 1973-এর অ্যাক্টে একটি সংযোজন করা হয়েছে। 1973-এর অ্যাক্টে ন্যাশনাল ল যেহেতু, সেখানে বলা হয়েছে ইভেন পলিটিক্যাল ওপিনিয়নের কারণেও যদি কোনো গ্রুপকে কিলিং করা হয়, কোনো গ্রুপকে টর্চার করা হয়, কোনো গ্রুপের
কন্ডিশনস অফ দ্য লাইফকে এমন করা হয় যে আস্তে আস্তে তারা উইদারিং কমিউনিটি তৈরি হয়ে যায়, তাহলেও এটা 1973-র এই অ্যাক্টের এডিশন। এই জন্যেই যেহেতু ইন্টারন্যাশনালি এই জেনোসাইডের ডেফিনেশনের মধ্যে সব জায়গায় কনসিস্টেন্সি আছে, তবে দু এক জায়গায় ইনকনসিস্টেন্সি আছে, তো বাংলাদেশের এই যে ন্যাশনাল লেজিসলেশনে সেখানে মাত্র পলিটিক্যাল ওপিনিয়নকে কী করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তাহলে বাংলাদেশের এই 1970-র অ্যাক্ট অনুসারে যদি কোনো স্পেসিফিক পলিটিক্যাল গ্রুপের লোক পরিচয় দেওয়ার সাথে সাথে অ্যারেস্ট করা হয়, পরিচয় দেওয়ার সাথে সাথে টর্চার করা হয়, পরিচয় দেওয়ার সাথে সাথে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়, এইটা যদি গ্রুপ অফ পিপল, আপনার বলছে একজন দুইজন না, তাহলেও এই সংজ্ঞার আওতায় পড়বে। আর যদি দেখা যায় কোনো জায়গায় গ্রামের পর গ্রাম এইভাবে করছে, তার মেজরিটি পিপল যদি কোনো পলিটিক্যাল আইডেন্টিটির সাথে থাকে, এই জন্যে আপনার ক্যাসেস, অ্যান্থনিও ক্যাসেসে, আপনারা আইনের ছাত্রের বাইরে অন্যদেরকে বলছি, অ্যান্থনিও ক্যাসেসের লেটেস্ট এডিশনের পাওলা গোয়েতার এসে আছে যে এটা ডিফিকাল্ট খুব, যে আসলে এই কারা পলিটিক্যাল ওপিনিয়ন বা এই এক গ্রুপের এইটা করা, কারণ আমাদের এই সমাজটা হলো প্লুরালিস্টিক সমাজ, মাল্টিপল পিপল এক জায়গায় বসবাস করে, এটা অনেক সময় ডিস্টিংশন করা খুব কী হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য মেজরিটি বেসিসে আমরা সেটাকে জেনোসাইড বলতে পারি। কিন্তু নো ডাউট আপনার বিডিআর ইনসিডেন্ট এটা কোনো ধরনের জেনোসাইড, কারণ আর্মিদেরকে আপনি কখনো কোনো পলিটিক্যাল ওপিনিয়নে বিভক্ত করতে পারবেন না, কারণ তাদের পলিটিক্যাল ওপিনিয়ন ইজ নট আইডেন্টিফাইড। তাহলে কি করা যায়, ওইখানে সিঙ্গেল মার্ডারের, ইন্ডিভিজুয়াল মার্ডারের, প্রত্যেক জনকে মার্ডারের হিসেবে দেওয়া যায়, এই এক ধরনের মামলা করা যায়। আমি পরবর্তীতে আরেকটা জিনিসে আসবো। এখন এই 15 আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত যে বিপ্লবটি হয়েছে 15 জুলাই থেকে, সেখানে সবার পার্টিসিপেশন ছিল। অতএব এইখানে যে হত্যাটি হয়েছে, এই হত্যাটি কোনো অবস্থাতে সংজ্ঞার যে রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ, কারণ প্রত্যেকটা সংজ্ঞা একটা রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ থাকে, রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ না থাকে যদি ওপেন হয়ে যায়, আইনের দৃষ্টিতে আসলে ওপেন সংজ্ঞা খুব ডিটারমিন করতে খুব ডিফিকাল্ট হয়, এই জন্য কিছু রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ সেখানে থাকে, যাতে সো দ্যাট জাস্টিসটা যদি কী করা যায়, ইনশিওর করা যায়, কোনো ভুল রং জাস্টিসের অবতারণা সেখানে হতে পারে না, কারণ ওপেন থাকতে ক্লারিফিকেশন, ইন্টারপ্রিটেশন বিভিন্ন ধরনের আসে। তাহলে 15 জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত যেটা হয়েছে, সেটাকে আমরা কি বলতে পারি, এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলতে পারি। কেন? এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেকটি অপরাধ, যে অপরাধটি লিগ্যাল অথরিটি পেয়েছিল আন্তর্জাতিকভাবে এই 1945-এর নুরেমবার্গ চার্টারের মাধ্যমে প্রথম, তারপরে এটা রিফ্লেক্টেড হয়েছে, কনফার্মড হয়েছে রোম স্ট্যাটিউট দিয়ে, ICTR স্ট্যাটিউট দিয়ে, এবং রোম স্ট্যাটিউট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, এবং আমাদের যে দেশীয় আইন, যার আওতায় আমরা আমাদের দেশীয় আইনের আওতায় বিচার করতে পারি এই 1973-র এই অ্যাক্টের মাধ্যমে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এই ক্রাইম এগেনস্ট যে হিউম্যানিটি, কতকগুলো অপরাধকে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা হয়, তার মধ্যে আছে কি, যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অপরাধের মধ্যে আপনার মার্ডার, এনস্লেভমেন্ট, এক্সটারমিনেশন, ডিপোর্টেশন অফ ফোর্সিবল ট্রান্সফার, imprisonment, abduction, any other cruelty that can be similar to those types of the crimes. অনেকগুলো আছে, প্রায় 13-এর মতন এখানে অপরাধ আছে। আমি যে জিনিসটি বোঝাতে চাই এখানে, এই অপরাধটি কে করবে, কার এগেইনস্টে করবে, কাদের অপরাধটি, এটা হলো সিভিলিয়ান পপুলেশনের এগেইনস্টে। ওখানে বলেছে এনি অ্যাক্ট কমিটেড এগেইনস্ট any civilian population, শব্দ আসছে any civilian population। এখন এই কাজটি কি হিসেবে করবে, কোনো বিচ্ছিন্ন, কোনো আইসোলেটেড অ্যাক্ট না,
কোনো সিঙ্গেল অ্যাক্ট না, অ্যাজ এ পার্ট অফ widespread and systematic attack. Widespread and systematic attack. Widespread মানে লার্জ স্কেলের অ্যাটাক, আর লার্জ স্কেল অ্যাটাক আর সিস্টেমেটিক অ্যাটাক মানে এই অ্যাটাকটি স্বাভাবিকভাবে করা হয় নাই, এর জন্যে যে এর কমান্ডিং যে ফ্লোটা এটা খুব অর্গানাইজড ফ্লো। এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রযন্ত্রের হেড অফ দ্য স্টেট জানে, তারপরে হেড অফ দ্য গভর্নমেন্ট জানে, মিনিস্টার্স জানে, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি জানে, বাহিনীর সবাই জানে, সবার পরিকল্পনার মাধ্যমে এটা হয়। এইটাকে বলা হয় সিস্টেমেটিক অ্যাটাক। তাহলে ওয়াইড স্প্রেড, লার্জ স্কেল। লার্জ স্কেল মানে আমরা বুঝবো একজন দুইজন মারা না, লার্জ স্কেল মানে যে লার্জ স্কেল ইন নাম্বার। লার্জ স্কেল মানে হলো যেটা দিস ইজ কালেকটিভ ইন নেচার, অনেকেই মারা যায়, যেখানে লার্জ স্কেল মারা যায়। এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে লার্জ স্কেলটা হলো, যারা এখানে ছাত্র আছে বিশ্ববিদ্যালয়ে সবাই বোঝে, এটা হলো কোয়ান্টিটিভ নেচার, অনেকেই মারা গেছে। কতজন মারা গেলে এই অপরাধটি হয়, এটা হলো কোশ্চেন অফ ফ্যাক্ট। আপনার বিবেচনায় বোঝা যায় এতগুলো লোক মারা গেছে, তাহলে এটি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, তাই না? ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এখন এটা কি এক জায়গায় মরতে হবে না। যদি ঢাকা একজন মরে, চিটাগাং একজন মরে, খুলনা একজন মারা, এই সিঙ্গেল লোক মারা গেলেও, হত্যা হলেও, সিঙ্গেল লোকদের পরে এই ধরনের টর্চার হলেও, তারপরে এক্সটারমিনেশন যদি হয় লার্জেস্ট, তাহলেও এই একজন লোক মারা গেলেও হবে যদি দেখা যায় এটি অংশ হলো ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাকের। ঢাকায় 10 জন মারা গেছে, খুলনায় 1 জন মারা গেছে, অথবা বরিশাল 1 জন মারা গেছে, দেখা যাচ্ছে এই সিকুয়েলটা হলো যে সব জায়গায় এই সিস্টেমেটিক এই বিশ্বের অ্যাটাকের অংশ, এই পরিকল্পিত অংশ। তাহলে আমরা 15 তারিখ থেকে শুরু করে, 15 জুলাই থেকে শুরু করে এই 5 তারিখ পর্যন্ত এই ঘটনাকে যদি আমরা বিশ্লেষণ করি এই ইসের আলোকে, তাহলে আমরা কিভাবে দেখি? আমরা দেখি যে এই অপরাধটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। আপনি প্রশ্ন করবেন কি যে হ্যাঁ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কিন্তু মামলাটাতে করেছে 1973 অ্যাক্টের অনুসারে। দুর্ভাগ্যজনক বশত এই 1973 অ্যাক্ট যখন করা হয়েছে, তখন এই ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাক, এই যে কন্ডিশনটি, এটা হলো কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট হিসেবে ট্রিট করেছে। এটি না হলে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলা যাবে না। এটি কিন্তু আমাদের অ্যাক্টে নেই, আমাদের অ্যাক্টে এটা নেই। কিন্তু আমাদের অ্যাক্টে যে অ্যাক্টসগুলো আছে, সব অ্যাক্টসগুলোর কথাই আছে। যেমন ইন্টারন্যাশনাল ইসে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আছে, আমাদের এখানে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শব্দ নেই, আমাদের এখানে আছে অ্যাবডাকশন। যদি কেউ রোম স্ট্যাটিউট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড পড়েন, তাহলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলতে কি বোঝা যায়? ওখানে 3টি অপরাধের কথা বলা হয়েছে: ডিটেনশন, the arrest, torture and abduction. Abduction মানে বড় মানুষকে উঠায় নিয়ে যাওয়া, ছোট বাচ্চা না। হ্যাঁ, ছোট বাচ্চাকে আমরা বলি কিডন্যাপ। অ্যাবডাকশন মানে বড় বাচ্চাকে তার ইচ্ছার বিরুদ্ধে কী করে নিয়ে যাওয়া, উঠায় নিয়ে যাওয়া, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। ঠিক আছে? তাহলে এই আপনারা খুঁজে খুঁজে দেখেন, এই একটা ভিডিও ভাইরাল হয়েছে মনে হয়, যে পুলিশ মেরে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল না, একটা ইসে ওই যে মিরপুর থানায় সম্ভবত, না আশুলিয়া থানায় সব ট্রাকে তুলতেছে। হ্যাঁ, ট্রাকে হত্যা করে ট্রাকে তুলতেছে। আপনার যে বিপ্লব নামে এক পুলিশ অফিসার আর একটা ডিআইজির কথা যদি দেখা গেছে যে না, হারুন না, যে আসলে হ্যাঁ ইয়ে 2 জায়গায় সে করেছে, ওই রাশিয়ান চাইনিজ রাইফেল দিয়ে নিজে হত্যা করেছে এই ড্যামরায়, আর দেখেন আর এক জায়গায় সে হত্যা করেছে। প্রচুর লোক মারা গেছে আপনি দেখেন। তো সব জায়গায়, আর
বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমস্ত ডিস্ট্রিক্টেই হত্যা হয়েছে, চিটাগংয়ে হত্যা হয়েছে। তাহলে আমরা এই হত্যার মামলাটি যখন করব, তখন এখানে এই লোকগুলো যে মারা গেল তাদের কোনো স্বতন্ত্র পলিটিক্যাল আইডেন্টিটি নেই যে তারা অমুক পলিটিক্যাল পার্টির অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাক্ট, তাই না? তাহলে তারা সবাই কী হিসেবে আমরা বলি, তাহলে স্বতন্ত্র পলিটিক্যাল আইডেন্টিটি নেই। তারপরে এই তাদের ওটা গেছে তো জেনোসাইডের মধ্যে। এখানে বাংলাদেশের অ্যাক্টের মধ্যে আবার একটা জিনিস ঢুকিয়েছে, যেটা রোম স্ট্যাটিউটও আছে, যে আদার ইনহিউম্যান ক্রুয়েলিটি যে তাদের কাছে করেছে ওই সিমিলার ওয়েতে। কেন? পলিটিক্যাল, রেশিয়াল, তারপরে রিলিজিয়াস কনটেক্সট। তাহলে সরকারের বিরুদ্ধে এই আন্দোলন হচ্ছে, আন্দোলনকে ঠেকানোর জন্যে এইভাবে গুলি করা হয়েছে। তাহলে আমরা সিস্টেমেটিক কীভাবে বলি? বলেছে কি শুট অন সাইট, বলছে না, দেখা মাত্র গুলি করতে হবে। আরেকটা কথা আমরা মনে রাখবেন, এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির সংজ্ঞায় বলা হয়েছে রাষ্ট্রীয় আইনের আওতায় করা হোক আর নাই হোক, বৈধ হোক আর নাই হোক, এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। তারা বৈধতা নিয়েছে কিসের? স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের। তাহলে রাষ্ট্রীয় স্পেশাল পাওয়ার অ্যাক্টে ওটা ভায়োলেশন হোক আর নাই হোক, ওটা ওর অনুসারে হোক আর হোক, তারপরেও যদি এই ডেফিনেশনকে কি করে ফিট করে, তাহলে সেটা কি হবে? ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হবে। তাহলে আমি যেটা বুঝি এই মামলাটি করতে হবে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিস। কোথায় করতে হবে? এখন আমাদের যে পেনাল লজ আছে, পেনাল কোড, আমরা মূল আইনে তার মধ্যে মার্ডার এবং এই সংক্রান্ত অপরাধ এবং ইনজুরি সংক্রান্ত অপরাধ, এই অপরাধ আছে। এই পেনাল কোডের জুরিসডিকশনে একটা সীমাবদ্ধতা আছে যে এই কোডের মধ্যে যে অপরাধ, সেই অপরাধ অন্য, নট আদারওয়াইজ, অন্যগুলো না, যেগুলো পানিশেবল এর আওতায় তার এটার জুরিসডিকশন কি করা হবে? অ্যাপ্লাই করা হবে। তাহলে আমরা যদি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে মামলা করি, এই গ্রাউন্ডে মামলা করি, তাহলে কিন্তু আমার পেনাল কোডের আওতায় আমি মামলা করব না, আমি 1973 আওতায় কি করব? মামলা করব। তাহলে আজকে যে শেখ হাসিনা বা অন্যান্যদের জন্য কি মামলা করব? এই মামলা তারা কিভাবে হবে? এখানে তো ইন্ডিভিজুয়াল পুলিশ ফোর্সরা মেনেছে, মেম্বার অফ দ্য ল এজেন্সি মেনেছে। এই জন্যে সেকশন 4, আর আপনারা পড়বেন যে আমি যে ডেফিনেশনটা দিলাম, এই ডেফিনেশনটা জেনোসাইডের ডেফিনেশন আছে, তারপরে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ডেফিনেশন আছে, ক্রাইম এগেইনস্ট পিসের ডেফিনেশন আছে। এটা হলো আমাদের 1973 অ্যাক্টের সেকশন 3-তে। এবং একটু কথা বলি, এখানে সব কিছুই ওইভাবে খোলামেলা এবং বিস্তারিতভাবে বলা হয় নাই। তাহলে ব্যাখ্যা কোথায় যাবে? আমি যেটা আগে বলছিলাম ওয়াইড স্প্রেড নেই, তাহলে আমরা কোথায় যাব? আমরা এটার জন্যে আমরা যদি কেস ল দেখি, আমাদের অনেকগুলো মামলা হয়েছে এর একটা আন্ডারে এবং পানিশমেন্টও আছে। এই জাজমেন্টে আমরা দেখি, সেই জাজমেন্টে ডেফিনেশন দিয়েছে কোর্ট, 2টা ট্রাইব্যুনালসই ডেফিনেশন দিয়েছে। সেই ডেফিনেশনের মধ্যে তারা বলেছে যে এখানে ওয়াইড স্প্রেড এটা নেই। না থাকাটা তার মানে এইটি নয় যে এটাকে কি করা হচ্ছে, এটা নেগেট করতেছে, এটাকে ডিফাই করতেছে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ক্রাইমসের, অতএব ইন্টারন্যাশনাল ক্রাইমসের জন্য যে অ্যাট্রিবিউটসগুলো আছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে, সব ক্রাইটেরিয়াগুলো কি হবে? এখানে অ্যাপ্লাইড হবে। অতএব ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাক এখানে না থাকলেও আমরা যদি ওই আর্গুমেন্টের আওতায় এখানে মামলা করি, সেটাও কি হবে? এখানে অ্যাপ্লাইড হবে। ক্লিয়ার? তাহলে 1973 অ্যাক্টের আওতায় কাদের লায়াবিলিটি? নাম্বার 1, যারা মেরেছে, যারা এই অপরাধটি পারপেট্রেটর, দোজ হু আর দ্য পারপেট্রেটরস অফ দিস ক্রাইম, এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। আর কি আছে? আরেকটা রেসপন্সিবিলিটি আছে। আপনারা জানেন ক্রিমিনাল লতে, আমাদের যে সাধারণ ক্রিমিনাল ল,
সেখানে আলাদা করে ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিটি যে ডিরেক্টলি পার্টিসিপেট করে ক্রিমিনাল অ্যাক্ট করার জন্যে সে রেসপন্সিবল লায়াবল হয়। আর যারা একসাথে করে ওকে বিভিন্নভাবে এর কাজটাকে ফার্দারেন্স করার জন্যে ভালোভাবে সংগঠিত করার জন্যে তাদের হলো জয়েন্ট লায়াবিলিটি, একত্রে। আর একটা আছে সহযোগিতা করে, অ্যাবেটমেন্ট। আর একটা আছে কনস্পিরেসি থাকে, যে ওর অপরাধটি করার জন্যে প্লট তৈরিতে তারা ছিল। তাহলে যদি সিঙ্গেল মার্ডারের এগেনস্টে মামলা করা হয় তাহলে প্রত্যেকটা ডিরেক্ট যে অপরাধ করেছে এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরিকে তার বিরুদ্ধে মামলা করা যায় তাকে করা যায়। কিন্তু 1973 অ্যাক্টে একসাথে যে মামলা করা যায় সেটা হলো একটা রেসপন্সিবিলিটি আছে ক্রিমিনাল অফেন্সে, সেটা বলে কমান্ড রেসপন্সিবিলিটি। এই কমান্ড রেসপন্সিবিলিটি দুই ধরনের ব্যক্তিতে। একটা হলো কমান্ডিং অফিসার, যে সে কমান্ডিং অফিসার সে সিভিলিয়ানও হতে পারে, আর কমান্ডিং অফিসার কি হতে পারে, কম্ব্যাটেন্ট হতে পারে। তাহলে সুপিরিয়র বা কমান্ড রেসপন্সিবিলিটি এখানে অফিসার্সের কথা বলা হয়েছে। এমন কথা বলেছে, একটা বলেছে যারা কমান্ডিং অফিসার, এমনি অফিসার। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যদি আপনি মামলা করেন, আমরা কমান্ড রেসপন্সিবিলিটি আর্টিকেল 27 অথবা 27 আর 28 অফ দ্য রমি স্ট্যাটিউট, 27 রমি স্ট্যাটিউট, সেখানে কিন্তু একেবারে স্পষ্ট আছে যে পলিটিক্যাল যারা হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে থাকবে যদি তার নলেজে থাকে, তারা যদি এটা প্রিভেন্ট করার চেষ্টা না করে। এই আমাদের অ্যাক্টের মধ্যে একটি জিনিস আছে যে অফিসার্স তারা জানে, তারা যদি এটাকে প্রিভেন্ট করার চেষ্টা না করে, তাদের নলেজে থাকে, অথবা আইনগত কোনো ব্যবস্থা না নেয় পারপেট্রেটরের বিরুদ্ধে, তাহলে তাদের বিরুদ্ধে কী করা যাবে, মামলা করা যাবে। তাহলে আপনি দেখেন যারা শুট অন সাইড দেখা মাত্র গুলি করার, তাহলে তো তারা নিজেরাই প্রমোটার, তারা নিজেরাই এনকারেজ করেছে। তাহলে এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা অ্যান্থনি ক্যাসেসের বইতে আছে যে ইন্টেনশনটা প্রুভ করবে কিভাবে। বলে একটা জিনিস, যদি কেউ প্রমোট করে যে কমান্ড, তাদের যে ইন্টেনশনটা ছিল নয়িংলি ডেলিভারেটলি করেছে, যদি এনকারেজ করে, যেমন এই কয়টা মারা গেছে, কয়েকটা গুলি লাগলে বলে আর একটা আসে, এইটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেখে, তাহলে এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে তার বিরুদ্ধে কী হবে। সে নিজে না মারলেও তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটিতে মামলা হবে। আর একজন বলে কত লোক মারা লাগবে, শোনা কথা হয়তো আপনি জানেন, কত প্রায় 1 লাখ লোক মারা লাগবে, তা মেরে দেন। হ্যাঁ, আর এক লোক বলে শুট অন সাইড, তাদের জন্য অমুকেই যথেষ্ট। হ্যাঁ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বলছে যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ইউনিভার্সিটির ভিসি বললো যে এরা সবাইকে মেরে দেন, সবাইকে মেরে দেন। তারপরে আরও আছে যে অনেকে বলছে যে সব একদিন 2 দিন মেরে দিলেই কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এটা বলছে না? আচ্ছা, তারা ইনভেস্টিগেট করেছে এই অফিসার্স। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যদি যখন মামলা করা হয়, এখানে আমাদের ড্রাফটসম্যানদের একটু ত্রুটি আছে, কিন্তু আমরা এটাকে কভার করব, এই গ্যাপটাকে ফিল আপ করবো ইন্টারপ্রেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে। আমরা আন্তর্জাতিক যে চুক্তির যে দলিল আছে, সেখানে যে ওয়ার্ডিং আছে, সেটা আমাদেরকে ইন্টারপ্রেট করতে হবে। সেই ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকেও কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় এবং অন্যান্য সংশ্লিষ্ট মিনিস্টারদেরকেও আমরা কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় কী করতে পারি, আমরা আনতে পারি। তবে একটি মামলায় সুনির্দিষ্ট এবং স্পেসিফিক হওয়া দরকার। একজন তথ্যমন্ত্রী একজন বাণিজ্য মন্ত্রীকে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটিতে সে যদি এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত না থাকে, তাকেও যদি আমি আসামির মধ্যে অন্তর্ভুক্ত করি, তাহলে দেখা যাবে যে যুক্তিতর্কে সে কী হয়ে যাবে, সে রিলিজ পেয়ে যাবে। তাহলে এই জন্যেই এই মামলাগুলোকে এই প্রসিকিউশনের উচিত খুবই স্পেসিফিক এবং সুনির্দিষ্টভাবে যারা পারপেট্রেটার্স, তাদের এগেনস্টে যারা অ্যাকিউজড, তাদের এগেনস্টে কী করা উচিত, মামলা করা উচিত। তাহলে আমরা
সময় কি চলে গেছে নাকি? আচ্ছা, সময় বেশি নেই, কারণ 20-এ তো আজান দিয়ে দিবে আর কি। তাহলে এই পর্যন্তই আমি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির। এখন তাহলে আমরা যে বিষয়টি আমাদের সামনে ক্লিয়ার, আমরা যে গণহত্যা বলছি, এটা আমার ওপিনিয়ন, আমার যে ইন্টারপ্রিটেশন, আপনাদের ইন্টারপ্রিটেশন ভিন্ন হতে পারে। আমার ইন্টারপ্রিটেশনে এটা জেনোসাইড না, কারণ জেনোসাইডের ওপেন অ্যাপ্রোচটা রেস্ট্রিকটিভ, এবং সেই সীমারেখার মধ্য দিয়ে যদি আমরা চলি, তাহলে জেনোসাইডাল অ্যাক্টের আন্ডারে মামলা করা যাবে না। ক্লিয়ার? এদের মামলা করতে হলে আইসিটিতে মামলা করা হলে বেটার। এখন আমাদের একটা কথা হলো যে আইসিটিতে মামলা করার বাইরে, আমাকে মেহেদি আমার সাথে আলাপ করেছিল, আমরা কি অন্য জায়গায় মামলা করতে পারি? এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের জুরিসডিকশন তখনই কি করা যাবে, ইনভোক করা যাবে, যদি সেখানে শর্ত আছে। শর্তটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইজ নট দ্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, প্রথমেই মামলা করার জায়গা না। ন্যাশনালি যদি কোনো কোর্ট থাকে, তাহলে সেই ন্যাশনাল কোর্টেই কি করতে হবে, মামলা করতে হবে। ন্যাশনাল কোর্ট যদি আপনার আর্টিকেল 13-14 দ্য রোম স্ট্যাটিউট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট পড়েন, সেখানে হচ্ছে যে ন্যাশনাল কোর্টের আনউইলিংনেস এবং ইনঅ্যাবিলিটি। ন্যাশনাল কোর্ট এত এইটাকে মামলা করতে জাজেসরা বা কোর্ট এটা কিনা ইচ্ছুক না এবং সক্ষমও না। এখন এই সক্ষম না বলতে কি বোঝায়? সক্ষম না, ইচ্ছা করছে না, কারণ একজন জাজ মনে করছে, বা এমন এই মামলা অনেক সময় এমন হয় যে এই কেন এগুলো করে না বলা হয়েছে, দেখা যায় এই বিপ্লবী সরকারের মধ্যে যেন একটা দেশের স্বাধীনতার স্বাধীন হয়ে গেল। অথবা আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এবং জেনোসাইড, এই অপরাধটি দুই অবস্থায় করা যায়। একটা হলো পিস টাইমে, দেশে কখনো যদি যুদ্ধ অবস্থা না থাকে, শান্তিময় অবস্থা থাকে, যেমন আমাদের বাংলাদেশে এই শান্তিময় অবস্থাতে ক্রাইম এগেইনস্ট পিস করেছে, এটা যুদ্ধের সময় করা যায়। যেহেতু যুদ্ধের সময় করলে ওয়ার ক্রাইম, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি পাশাপাশি চলে। আবার সেই যুদ্ধের সময়ে যদি এটা করা হয়, তাহলে দেখা যায় অনেক লোককে বিচার করা হচ্ছে, তার নিজের লোককেই বিচার করা হচ্ছে এমন অপরাধ করে। যেমন মুক্তিযুদ্ধেরও কিছু অপরাধ ভায়োলেশন করেছে, আর যারা মুক্তিযুদ্ধের বাইরে তারা কিছু ভায়োলেশন করেছে। তা বলছে না, তাহলে এই অপরাধটা আমরা কি করতে পারবো না, বিচার করতে পারবো না। এই অবস্থার সৃষ্টি হয়েছে, যার কারণে এটা কমন ওয়েতে ওখানে বলেছে যে কোর্ট যদি আনউইলিং হয়, তারপরে আনাবেল হয় মানে জাজেসরা যদি ইন্টারন্যাশনাল লয়ের তাদের পারফেক্ট নলেজ না থাকে, ডিল করার প্রসিডিউরাল ঘাটতি থাকে, যদি ন্যাশনাল লেভেলে ইনভেস্টিগেশনটা যদি তারা মনে করে ডিউলি হবে না, এই অবস্থাতে কি হতে পারে, তাদের ইনঅ্যাবিলিটি এক্সপ্রেস করতে পারে। তখন মামলাটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নেওয়া যাবে। কে নেবে? স্টেট। কার কাছে রেফার করবে? প্রসিকিউটর, যে প্রসিকিউটর অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। অথবা স্টেট যদি না করে, তাহলে কে রেফার করতে পারে? সিকিউরিটি মোস্তফা একটা আর্টিকেল লিখেছে এখানে, থার্ড পার্টির তুমি এই করেছো না ইসের, যে তাহলে সিকিউরিটি কাউন্সিল রেফার করতে পারে প্রসিকিউটরের কাছে। অথবা প্রসিকিউটর যখন জানছে, দেখো সব প্রসিকিউটর জানলো যে বাংলাদেশে একটি ঘটনা হয়ে গেছে, এটা ন্যাশনাল কোর্টে বিচার হচ্ছে না, এখনো ন্যাশনাল কোর্টে ভালো ইনভেস্টিগেশন হচ্ছে না, অথবা মামলাও দায়ের করা হয় নাই, তাহলে তারা সুমোটো তারা ইনভেস্টিগেশন কি করতে পারে, শুরু করতে পারে। তবে রাষ্ট্রযন্ত্রের প্রথম দায়িত্ব হলো এদের বিরুদ্ধে কোনো অপরাধকে এমনি পানিশমেন্ট ছাড়া চলে যেতে দেওয়া উচিত না। হ্যাঁ, এটা ন্যাচারাল লর প্রিন্সিপালস, যেটা হলো যে প্রিন্সিপালস অফ জাস্টিস আমরা যেটা বলি, প্রিন্সিপালস অফ কনসিয়েন্স, যেটা এটাকে স্বাভাবিকভাবে চলে যেতে না দেওয়া। তাহলে কি হবে, বিশাল একটি গ্রুপ তারা জাস্টিস থেকে কি হবে, ডিপ্রাইভড হবে। এই জন্য এদের বিরুদ্ধে আর একটা জিনিস আমি এখানে বলছি, সেটা হলো আমরা এটা জানি ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে যে অপরাধটি
আজকে সংগঠিত হলো, তার জন্য যদি আজকে আইন না থাকে তাহলে সেটা কি করা যায় না, বিচার করা যায় না। অতএব মামলা যদি আজকে 5 তারিখে একটি অপরাধ হলো, এর আগের যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের কি করা যায় না, বিচার করা যায় না। এটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, পূর্ববর্তী ইফেক্ট দেওয়া যায় না। এটা খুবই স্ট্রিক্ট লিগাল সেন্সে বলা হয়। কিন্তু আমরা যদি সকল অত্যাচার মানে ইতিহাস দেখি, যুদ্ধের পরে যে সমস্ত নুরেমবার্গ ট্রাইব্যুনাল, ICTY, ICTR, শুধুমাত্র রোম স্ট্যাটিউট ছাড়া সবগুলোতেই রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হয়েছে। এই যে ডিসঅ্যাপিয়ারেন্সের যেটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম, ডিসঅ্যাপিয়ারেন্স ইটসেলফ ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। যাদেরকে গুম করা হয়েছে, তাহলে বলা হবে যে গুম করা হয়েছে, তাহলে এখন হলো নতুন কোনো আইন হয়নি। আপনারা জেনে রাখেন, ডিসঅ্যাপিয়ারেন্স ইটসেলফ ইজ এ ক্রাইম ইভেন দেয়ার ইজ নো দি অথরিটেটিভ ল, না থাকলে, কারণ এটা প্রথাগত আন্তর্জাতিক আইনে অপরাধ হিসেবে চিহ্নিত। এবং এই অপরাধগুলো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায়, জেনোসাইডের ক্ষেত্রে। আমি এটা আপনাদের নলেজের জন্য বললাম, কারণ যে ঘটনা এখন ঘটেছে 5 তারিখ 15 তারিখের পরের থেকে, সেই জিনিসগুলো বিচার করার জন্যে নতুন আইনও যদি তৈরি করে পিছনের যদি এটাকে কি করা হয়, ইফেক্টিভ করা হয়, এর নজির, এর প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল লতে আছে। অতএব সুনির্দিষ্টভাবে আমি এটা বলতে চাই যে জেনোসাইড নয়, আমার দৃষ্টিতে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আওতায় ICT, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এ মামলা হওয়া অধিকতর শ্রেয় আমাদের কোনো কমন কোর্টে মামলা হওয়ার থেকে। থ্যাংক ইউ এভার সো মাচ ফর গিভিং মি ইউর প্যাশন।